বিসমিল্লাহির রহমানির রহিম। তো ছাত্রছাত্রী, তোমাদের সবাইকে স্বাগতম আমার এই চ্যানেলে। আমি মোহাম্মদ আল মানসুর সাহেব। আমি তোমাদের সাথে আজকের নিউটনিয়ান মেকানিক্সের কয়েকটি সৃজনশীল নিয়ে আলোচনা করব। এই সৃজনশীলগুলো নিউটনের নিউটনের গতির দ্বিতীয় সূত্র সংবলিত। এর ভিতরে তোমরা পেয়ে যাবা আশা করি। আমি আলোচনা করার আমরা বুকগুলো তোমরা পড়ে নিবে। আমি বোর্ডের কোশ্চেনটা পড়ছি, তোমরা শোনো। 30 গ্রাম ভরের একটি মার্বেল 10 মিটার পার সেকেন্ড বেগে সোজা গিয়ে একটি স্থির মার্বেলকে ধাক্কা দেয়। ধাক্কার পর মার্বেলটি তার 75% বেগ হারায় এবং স্থির মার্বেলটিও 9 মিটার পার সেকেন্ড বেগ লাভ করে স্থির অবস্থান থেকে 30 মিটার দূরে একটি মাটির দেয়ালকে আঘাত দেয়। মাটির দেয়ালের বাধাদানকারী বলের মান হচ্ছে 3 নিউটন, বাতাসের বাধা উপেক্ষা করে। তো এখানে প্রথম উদ্দীপকটা হচ্ছে যে 30 গ্রাম ভরের একটি মার্বেল 10 মিটার পার সেকেন্ড বেগে গিয়ে অপর একটি মার্বেলকে আঘাত করছে। আর যখন আঘাত করছে তখন 75% বেগ 75% বেগ হারাই ফেলাইছে। তো স্থির যে মার্বেলটি ছিল সেটি এবার 9 মিটার পার সেকেন্ড বেগ লাভ করছে। তো মার্বেলটি 3 মিটার দূরত্বে গিয়ে থেমে গেছে, যেখানে একটা মাটির দেয়াল ছিল। মাটির দেয়াল আবার 3 নিউটন বলে ওকে ধাক্কা দিছে, অর্থাৎ যাইতে সামনে দেয়নি। কোশ্চেনটা হচ্ছে গ নাম্বার কোশ্চেন হচ্ছে স্থির মার্বেলটির ভর নির্ণয় করতে হবে। অর্থাৎ আমাদের প্রথম মার্বেলের ভর প্রথম মার্বেল যদি এমন হয়, প্রথম মার্বেলটি যদি এর ভর যদি এমন হয়, তার দ্বিতীয় মার্বেলটির ভর হবে M2। এটা আমাদেরকে নির্ণয় করতে হবে। প্রথম মার্বেলটি 10 মিটার পার সেকেন্ড বেগে ধাক্কা দিয়ে, অর্থাৎ প্রথমটার আদিবেগ ছিল, প্রথম মার্বেলের আদিবেগ ছিল 10, তাহলে শেষ বেগ হবে 75% হারাইছে। তাহলে E1 থেকে 10 থেকে 75% বিয়োগ করতে হবে। যাই হোক, আমরা করে ফেলি। এখানে M1 কত আমরা খুব সংক্ষেপে করব, আর তোমরা ধরার চেষ্টা করবা। আমাদেরকে M1 হচ্ছে 30 গ্রাম। এটা কেজিতে নিলে তোমরা জানো গ্রাম থেকে কেজিতে নিতে 1000 দিয়ে ভাগ করতে হয় কেজি। তো এরপরে এইটাকে আমরা কি করব, বেগ আদিবেগ হচ্ছে কত 10 মিটার পার সেকেন্ড, আদিবেগটা 10। তাহলে শেষ বেগ কত? শেষ বেগ হবে U মাইনাস U1 এর 75%, অর্থাৎ 75% হারাই ফেলাইছে মূল বেগের উপরে। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা তোমরা খেয়াল রাখবো সবসময়। 75% যদি হারাইয়া ফেলায় তাহলে কত? 10 মাইনাস 10 এর 75 ভাগ 100। তো তাতে মান আসে 10 মাইনাস 10 এর 75 ভাগ 100, তাতে আসবে 2.5। এটা সম্ভবত আসবে 10 মাইনাস 10 ইন্টু 75 ভাগ 100, তাতে এটা ক্যালকুলেটর দিলে পাওয়া যাবে 2.5 মিটার পার সেকেন্ড, এরকম একটা মান পাওয়া যাবে। তো এখন দ্বিতীয় মার্বেলের ভর কি? M2 আমাদেরকে কি করতে হবে? নির্ণয় করতে হবে। তাহলে দ্বিতীয় মার্বেল তো স্থির ছিল, তাহলে দ্বিতীয় মার্বেলের আদিবেগ কত? দ্বিতীয় মার্বেলের আদিবেগ 0। তারপরে দ্বিতীয় মার্বেলের শেষ বেগ কিন্তু আছে, এটা কত? 9 মিটার পার সেকেন্ড। দ্বিতীয় মার্বেলের শেষ বেগ হচ্ছে 9 মিটার পার সেকেন্ড। তো আমরা কোন সূত্র দিয়ে করব? এইটাকে কোন সূত্র দিয়ে করা যায়? M1 U1 বা M1 V01 প্লাস M2 U2 সমান M1 V1 প্লাস M2 V2। এই সূত্র দিয়ে আমরা M2-র মান নির্ণয় করতে পারবো। M2 নির্ণয় করতে গেলে বুঝতেই পারছো তোমরা, M2 U2 আর M2 U2 M2 V2 এক পাশে নিতে হবে। M1 U1 M1 V1 আর এক পাশে নিলে এখানে M2 কমন যাবে, U2 মাইনাস V2 সমান হবে M1 কমন গেলে V1 মাইনাস U1।
তো এখন আমরা এখান থেকে u2 মাইনাস v2 যদি নিচে নেই m1 এর মান বসাই, এই দুইটা মান বসাইলে m2 পেয়ে যাব। m2 এর মান পাওয়া যাবে, তোমরা এটা করে দেখবা, 25 গ্রাম সম্ভবত কেজিতে আসবে, সেখান থেকে গ্রামে নেবা। এই হচ্ছে আমাদের গ নাম্বারের প্রশ্ন সমাধান, এরকমের আসবে। তোমরা সবাই একটু প্রশ্নটা পড়ো, আর এটা আমি যেভাবে বুঝিয়েছি সেভাবে দেখো, তাহলে ইনশাল্লাহ বুঝে যাবে। এরপরে ঘ নাম্বার কোশ্চেন যেটা এখানে করা আছে যে মার্বেলটি দেয়ালের ভিতর ঢুকতে পারবে কি না। দেখো এখানে মার্বেল দেয়াল 3 নিউটন বলে বাধা দিছে, মার্বেলকে দেয়াল 3 নিউটন বলে বাধা দিছে। তো আমরা মার্বেলের ভর বের করব কোন সূত্র, বল বের করব এফ ইজ ইকুয়াল টু এম এ, এই সূত্র দিয়ে। এই সূত্র দিয়ে যদি আমরা বের করতে পারি, তাহলে এই 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 বল যদি এটার থেকে বেশি হয় তাহলে ঢুকতে পারবে, আর যদি এই বলের থেকে কম হয় তাহলে ঢুকতে পারবে না। একেবারে ইজি কোশ্চেন। তো এখন সমস্যা হচ্ছে যে আমরা এটা বের করব কিভাবে। তো আমরা জানি মার্বেলের ভর পাইলাম 25 গ্রাম, এটা যদি আমরা কেজিতে নিই তাহলে 0.025 আসবে কেজি। এইটারে আমাদের লাগবে এখন ত্বরণটা কোথা থেকে পেতে পারি। ত্বরণটা আমাদেরকে পেতে হলে ভি স্কোয়ার সমান ভি নট স্কোয়ার বা ইউ স্কোয়ার প্লাস 2 AS। আমরা যদি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2AS এই সূত্রে যাই, তাহলে আমরা ত্বরণ বের করতে পারবো। এখানে এইটার শেষ ব্যক্ত তোমরা জানো 9 ছিল, স্থির অবস্থায় ছিল 2 ইন্টু এ ইন্টু স্মরণ কত, এটার স্মরণ হচ্ছে সম্ভবত 3 মিটার গিয়ে তারপর দেয়াল আঘাত করছে। তো এখানে ত্বরণ আমরা বের করতে পারবো 9 স্কোয়ার ভাগ 2 ইন্টু 3, এভাবে আমরা পেয়ে যাব। তো এই মানটা যদি আমরা এখানে বসাই, অর্থাৎ 0.025 গুণ 81 ভাগ 6, এটা দিয়ে আমরা কিসের মান পাবো, আমরা বলের মান একটা পেয়ে যাবো। সে বলের মানটা সম্ভবত পাওয়া যাবে 0.3375 নিউটন। অর্থাৎ এই মানটা দেখা যায় এটার থেকে অনেক কম আসছে, তাহলে ঢুকতে পারবে না। এই হচ্ছে আনসার। এভাবে তোমরা এই প্রশ্নগুলো দেখো। এরপরে আমরা ঢাকা বোর্ড 16 আলোচনা করব। ডিবি 16 ঢাকা বোর্ড 16টা একটু কথা 16 বোর্ডটা নিয়ে একটু কথা বলি। এটা হচ্ছে নিম্নে একটা উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকটা তোমরা তোমাদের সাপ্লিমেন্ট টেস্ট পেপার থেকে দেখতে পারো বা গাইড থেকে। নিম্নে সমতল রাস্তায় দুটি মোটর গাড়ির বেগ বনাম সময় লেখচিত্র দেখানো হলো। অর্থাৎ দুইটি চিত্র দেওয়া আছে, বেগ বনাম সময় লেখচিত্র দেখানো হয়েছে, যেখানে গাড়ি দুটির ভর যথাক্রমে প্রথম গাড়ির ভর হচ্ছে 500 কেজি এবং দ্বিতীয় গাড়ির ভর হচ্ছে 320 কেজি। উভয় গাড়ির চাকা ও রাস্তার ঘর্ষণজনিত বল হচ্ছে 120 নিউটন। তো গ নাম্বার কোশ্চেন হচ্ছে প্রথম মোটর গাড়ি 5 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে। তো প্রথম মোটর গাড়ি 5 সেকেন্ড কত দূরত্ব অতিক্রম করবে। আর ঘ নাম্বার হচ্ছে গাড়ি দুটি কর্তৃক প্রযুক্ত বলের তুলনা করে তোমার মতামত দাও। অর্থাৎ গাড়ি দুটির প্রযুক্ত বলের তুলনা করে মতামত দিতে বলছে। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে গ নাম্বার কোশ্চেনে বলছে প্রথম গাড়ি 5 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে। প্রথম গাড়ি 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে হলে কোন সূত্রে যেতে হবে, আমি ডিরেক্ট সূত্র বসাই। গ নাম্বারে যদি যাই ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তো প্রশ্ন অনুযায়ী প্রশ্নে বলছে 5 সেকেন্ডে, তার মানে টি এর মান কত 5 সেকেন্ড। এস আমাদের নির্ণয় করতে হবে। আমাদের সমস্যা হচ্ছে ইউ নিয়ে। ইউ তো এই গাড়ি তো স্থির অবস্থায় স্থির অবস্থায়
গাড়ি দুটির প্রথম গাড়ি 5 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে। তো আমাদেরকে প্রথমে গাড়ির ত্বরণ নির্ণয় করতে হবে। তো চিত্রে দেয়া আছে, প্রথম গাড়ির চিত্রে দেয়া আছে একটা লেগ, যেটা দেখবে 4 মিটার পার সেকেন্ড দেয়া আছে বেগ। তাহলে এখানে ইউর মান 4 মিটার পার সেকেন্ড, এটা চিত্রে দেয়া আছে। এরকম লেগটা এরকম আঁকা আছে, এখান থেকে শুরু হয়েছে, এখানে 4 দেয়া আছে 4 মিটার পার সেকেন্ড। তো এই জন্য ইউর মান হবে 4। এর মান তাহলে আমাদের নির্ণয় করে আসতে হবে। এর মান কোথা থেকে আমরা নির্ণয় করতে পারবো? এর মান নির্ণয় করব এ সমান V1 মাইনাস U1 ভাগ T1। তাহলে V1 এর মান কত? 12। এখানে উদ্দীপকে দেওয়া আছে ভি এর সর্বোচ্চ মান, এখানে একটা সংখ্যা দেওয়া আছে 12 মিটার পার সেকেন্ড, আর টি হচ্ছে 5। সরি, এখানে টি এর মান উল্লেখ করা আছে 10 সেকেন্ড। 10 সেকেন্ডের ত্বরণ নির্ণয় করতে হবে। এখানে টি এর একটা মান দেওয়া আছে 10 সেকেন্ড দেওয়া আছে, কারণ লিখে বলাই আছে বেগ বনাম সময় লিখেছে, তো বেগ বনাম সময়। তো এখন এখানে যেহেতু 10 দেওয়া আছে, তার মানে ত্বরণ আমরা নির্ণয় করতে পারবো এখন, অর্থাৎ 12 মাইনাস 4 ভাগ 10। তো এইটা করলে দেখা যাবে এই মানটা যদি আমরা এখানে বসাই 4 ইন্টু 5 প্লাস হাফ ইন্টু, এখানে ত্বরণের মান আসে 0.8 আসে 0.8 ইন্টু 5 স্কোয়ার। এই মানগুলো আমরা বসাইলে যে মানটা পেয়ে যাই সেটা হচ্ছে 30 মিটার। এভাবে অতিক্রান্ত দূরত্ব আমরা নির্ণয় করতে পারবো। তো এখন আমরা ঘ নম্বরে যাব। বলছে গাড়ি দুটি কর্তৃক প্রযুক্ত বলের তুলনা করে তোমার মতামত দাও। তো গাড়ি দুটি প্রযুক্ত বলের তুলনা করতে হবে। তো এখানে প্রযুক্ত বলের তুলনা কি হবে একটু আমরা খেয়াল করি। প্রযুক্ত বল নির্ণয় করার জন্য প্রথম একটাই সূত্র দুইবার ব্যবহার করতে হবে, অর্থাৎ F1 সমান ma প্লাস এফ ঘর্ষণ বল, আর F2 সমান ma প্লাস এফ, এটাও ঘর্ষণ বল। তো এইখানে একটা কমন কথা বলা আছে প্রশ্নের শেষে, যে উভয় গাড়ির ঘর্ষণজনিত বল, অর্থাৎ উভয় এফ এর মান হচ্ছে 120 নিউটন। 120 নিউটন, এইটার জন্য এফ এর মান 120 নিউটন। তো এই এফ এর মান 120 নিউটন, তো আমার লাগবে এম। তো উদ্দীপকে একটু খেয়াল করলে দেখা যাবে যে প্রথম গাড়ির ত্বরণ একটু বের করে নিতে হবে। প্রথম গাড়ির ত্বরণ ওই রকমই, এই যে এরকম একটা লেখ। দ্বিতীয় গাড়ির ত্বরণটা একটু বের করতে হবে। দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে এখান দিয়ে আছে 2, এখানেও 12। প্রথম গাড়ির ক্ষেত্রে এইটা দেওয়া আছে 4, এইটা 12। দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে এইটা 2, এইটা 12। এখানে টাইম দেওয়া আছে শুধু 8, টাইম দেওয়া আছে 8। তো সেক্ষেত্রে তোমাকে এইখানে ত্বরণটা আলাদা বা একই সূত্র দিয়ে এ সমান V2 মাইনাস U2 ভাগ টি মানে 8, V2 তো 12, আর U2 হচ্ছে 2। এগুলো বসালে ত্বরণ পাওয়া যাবে। তো এইটার ত্বরণ এইখানে বসাবো। দ্বিতীয়টার ভর দেওয়া আছে, প্রথমটার ভর দেওয়া আছে, প্রথমটার ত্বরণ আগেই নির্ণয় করছে। এই মানগুলো বসাইলেই আমরা দেখা যাবে যে উভয় গাড়ি সম্ভবত সমান বল প্রয়োগ করবে, সমান বলই প্রয়োগ করতেছে। এইটাও যে বল পাওয়া যাবে, এইটাও সেই একই বল পাওয়া যাবে। তার মানে খুবই ইজি। আমরা সৃজনশীল কোশ্চেনকে যত কঠিন ভাবি না কেন, তুমি উদ্দীপকটা বেশি বেশি পড়বা। সৃজনশীল পারার প্রথম উপায় হচ্ছে উদ্দীপকটা বেশি বেশি পড়া। তো আমরা এখন যেটা আলোচনা করতে চাই সেটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 15। চট্টগ্রাম বোর্ড 15টায় কী বলছে, আমি একটু উদ্দীপকটা একটা চিত্র দেওয়া আছে, চিত্রটা একটু আঁকি তোমাদের সামনে। এখানে একটা কোণ উল্লেখ করছে 60 ডিগ্রি, এ বি সি ডি। এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 15। দেখো উদ্দীপকটা এইরকম একটা চিত্র দিয়ে লিখছে যে চিত্রে প্রদর্শিত এবি হচ্ছে মই, এর কথা উল্লেখ করছে। 30 কেজি ভরের একটি বালক উপরে উঠে আসছে।
সিডি সিডি হচ্ছে আনত তল বেয়ে নিচে নেমে আসে তলের ঘর্ষণ বল। আবার এই তলের ঘর্ষণ বল দেওয়া আছে 50 নিউটন, এটা দেওয়া আছে 50 নিউটন। আর এবি এর মান দেওয়া আছে 4 সেন্টিমিটার। এটা উপরে উঠে আসে, যদি এই উদ্দীপকগুলো একেবারে অমূলক উদ্দীপক, কারণ এত কম মান দিয়া এটা হয় না। তারপর আমরা যেহেতু কোশ্চেন আছে আমরা সলভ করি। বিসি সমান দেওয়া আছে 1 মিটার, আর সিডি দেওয়া আছে 5 মিটার। সম্ভবত উদ্দীপকে ভুলও থাকতে পারে, আমরা গাণিতিক প্রবলেম সলভ করতে করতে যাই। এটা 4 সেন্টিমিটার না হয় 4 মিটারও হতে পারে। তো আমরা দেখি কি হয়, গাণিতিক প্রবলেম সলভ করতে বুঝতে পারবো। বলছে প্রথম কোশ্চেন, গ নাম্বার কোশ্চেনে বলছে বালকটি এ হতে সিতে, এ হতে অর্থাৎ এ হতে বি প্রথমে, তারপর বি হতে সি, বি হতে সি গেছে নিশ্চয়ই সমবেগে, তোমরা জানো। আর এ হতে বিতে গেছে সমত্বরণে। তো এ হতে সিতে পৌঁছলে অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ নির্ণয় করতে হবে। তো তোমরা জানো যে অভিকর্ষ বল দ্বারা কৃত কাজের রাশিমালা হচ্ছে ডাব্লু সমান এম জি, অর্থাৎ এম জি এস কস্থিটা, অর্থাৎ ডাব্লু সমান এফ এস কস্থিটা। সেই এফ এস পরিবর্তে এম জি আসছে এখানে। এখানে এম কত? এম হচ্ছে বালকের ভর 30 ইন্টু জি এর মান 9.8। স্মরণ কত? আমার স্মরণ হচ্ছে প্রথম অবস্থায় এবির স্মরণ এখানে এবি এর স্মরণ যেটা দেয়া আছে, এবি এর স্মরণ দেয়া আছে 4 মিটার। আচ্ছা, সম্ভবত এবি পর্যন্ত এই প্রশ্নে একটু ভুলও থাকতে পারে। আর থিটা দেয়া আছে, কস দেয়া আছে 60 ডিগ্রি। সো ইজি, একেবারে গাণিতিক প্রবলেম। তো তাহলে এই প্রশ্নটা বি থেকে এ থেকে সি পর্যন্ত হবে না, এ থেকে বি পর্যন্তই হবে। আর যেহেতু এ থেকে সি বলছে, তার মানে এখানে ব্যাখ্যাটা হচ্ছে যে এই যে কাজের মানটা আসবে, এ হতে বি পর্যন্ত যে কাজ, বি হতে সি পর্যন্ত ওই একই কাজ করবে। হ্যাঁ, তো ওই একই কাজ এ হতে বি পর্যন্ত যেতে যে কাজ করবে, বি হতে সি পর্যন্ত যেতে একই কাজ করবে, সমস্যা নেই। এই জন্য এই সেম কাজ দ্বারাই মোটামুটি বোঝানো হয়েছে। সম্ভবত অ্যান্সার আসবে 1018.45 জুল। এই হচ্ছে গ নাম্বারের অ্যান্সার। ঘ নাম্বার হচ্ছে সিডি পথে নামার সময় বালকটির অভিকর্ষ ত্বরণের চেয়ে কম না বেশি, বালকটির ত্বরণ অভিকর্ষ ত্বরণের চেয়ে কম না বেশি, এইটা একটা কোশ্চেন করছে। অর্থাৎ যখন ও নামবে, তো বালকটি যখন নামবে তখন, এটা ঘ নাম্বার কোশ্চেন সলভ হচ্ছে, বালকটি যখন নামবে তখন ওর উপর এফ ইজ ইকুয়াল টু এম জি বলে ওর অভিকর্ষ বল, ওর উপর বালকটির উপর ক্রিয়ত অভিকর্ষ বল হচ্ছে এফ ইজ ইকুয়াল টু এম জি। তো বালকের ভর হচ্ছে 30 ইন্টু 9.8, তাহলে আসবে, এটা আসবে 294 নিউটন, 294 নিউটন। এখন যেহেতু বালকের এখানে ঘর্ষণ তলের ঘর্ষণ বল দেওয়া আছে, ঘর্ষণ বল দিয়ে দিছে কত? এফ কে 50 নিউটন। এটা তোমরা জানো কাইনেটিক হলে কে দিতে হয়। আর আমরা এখানে ত্বরণ নির্ণয় করতে গেলে মাইনাস এফ কে ভাগ এম, এই একটা ঘর্ষণ বল এড়িয়ে যখন ত্বরণ আমরা নির্ণয় করি তখন হবে, সূত্র হবে এইটা। এফ এর মান হচ্ছে 294 মাইনাস 50 ভাগ 30, তাতে আসবে 8.13। অর্থাৎ আমরা জানি অভিকর্ষ ত্বরণের মান 9.8, অভিকর্ষ ত্বরণের মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর বালকের ত্বরণ আসছে 8.3। তার মানে বালকের ত্বরণ কম হবে অভিকর্ষ ত্বরণের চেয়ে। এই হচ্ছে একটা কোশ্চেন। সো এই কোশ্চেনগুলো নিউটনের গতির দ্বিতীয় সূত্র। তোমরা আর একটা কোশ্চেন এখানে পাবা যশোর বোর্ড 16-তে। কোশ্চেনটা একটু মানে জটিল কায়দায় আলোচনা করলেও, মানে এটা একটু জটিল, আমি পরবর্তী ক্লাসে এটা নিয়ে আলোচনা করব।
এভাবে তোমরা তোমাদের সৃজনশীল পারার যে পদ্ধতি, তোমাদের সমস্যা হচ্ছে তোমরা প্রথমে কোশ্চেন পেয়ে সলভ করা শুরু করে দাও। এইটা করবো না, কোশ্চেনটা প্রথমে বেশি বেশি তোমাকে পড়তে হবে। পড়ার পরে কি চাইছে, তোমাকে কি দেয়া আছে, কি চাইছে সেটা আগে সূত্রটা আইডেন্টিফাই করার চেষ্টা করতে হবে, কি কি দেয়া আছে। তো যেটা চেয়েছে সেটা নির্ণয় করতে যেগুলো দেয়া আছে সেগুলো সঠিকভাবে আছে কি না। যদি না থাকে তাহলে তোমাকে কি করতে হবে, ওইটা কিভাবে বের করা যায় সেই পদ্ধতিতে আগাতে হবে। এইভাবে যদি সৃজনশীলগুলো তোমরা সলভ করার চেষ্টা করো, আশা করি তোমরা কামিয়াব হবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।